26শে ডিসেম্বর ২০২৫ বছরের শেষ জঙ্গি নাশকতার ঘটনা ঘটেছে শহরতলির কেরানীগঞ্জে। হাসিনা পালিয়ে যাবার পর গেল ১.৫ বছর মুসলমান জঙ্গিরা হঠাৎ যেন গা ঢাকা দিয়েছে। আগের মতো নিয়মিত বিরতিতে আর দেখা যায় না জঙ্গিদের তৎপরতা আর জঙ্গি আস্তানা গুড়িয়ে দেওয়ার নাটক। ২০০৯ থেকে ২০২৫ প্রায় ১৫০ জঙ্গি নাটকে হত্যা করা হয়েছে প্রায় অর্ধসহস্রাধিক নিরীহ মুসলমানকে। একদিকে বাংলাদেশকে বিশ্বের দরবারে জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরা হয়েছে, অন্যদিকে জঙ্গি নিধনের নামে আওয়ামী বিরোধী আলেমদের হত্যা করে বোঝানো হয়েছে আওয়ামী লীগ সরকার না থাকলে এদেশে জঙ্গিদের রাজত্ব কায়েম হবে। আওয়ামী লীগ নেই, জঙ্গিও নেই, কিন্তু আগের নাটকের প্রয়োজন। পরিচালক, অভিনেতারা আবারও প্রস্তুতি নিচ্ছে পুরাতন নাটক নতুনভাবে মঞ্চস্থ করবার। যেই নাটকের ট্রেলার দেখানো হয়েছে কেরানীগঞ্জের একটি মাদ্রাসায়। জঙ্গি নাটকের পুরাতন মাস্টারমাইন্ড প্রথম আলো যথারীতি নাটকের নতুন সিজনের মূল পরিচালকের ভূমিকা পালন করেছে। কেরানীগঞ্জের জঙ্গি নাটকের গুরুত্ব বোঝাতে গিয়ে প্রথম আলো ২৬শে ডিসেম্বর ঘটনার পর থেকে ৩ দিনে প্রায় ডজন খানেক সংবাদ প্রকাশ করেছে। ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রথম আলো যে গর্জন সৃষ্টির চেষ্টা করেছে তাতে মনে হয়েছে বাংলাদেশে মনে হয় আরেকটি টুইন টাওয়ার হামলার ঘটনা ঘটেছে, কিন্তু বাস্তবতার সাথে প্রথম আলোর যে গর্জন তার কোনো মিল নেই। প্রথম আলো যথারীতি কোনো তথ্য প্রমাণ ছাড়াই নাম প্রকাশে অনিচ্ছুক নির্ভরযোগ্য সূত্রের দোহাই দিয়ে মনের মাধুরী মিশিয়ে তাদের সংবাদে প্রকাশ করেছে, যার সাথে বাস্তবের কোনো মিল নেই। প্রথম আলোর সবগুলো সংবাদ পড়লে মনে হবে হঠাৎ করেই তারেক রহমান দেশে ফেরার পর দেশে জঙ্গি কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু ক্ষতিগ্রস্ত ভবনের মালিক পারভিন বেগম বাংলা এডিশনকে জানান ২০২২ সালে ওই বাসা হারুনুর রশিদ নামের একজনকে মাসে ১০,০০০ টাকায় ভাড়া দেন তিনি। শুরুতে ভাড়া দিতে না চাইলেও মাদ্রাসার কথা শুনে তিনি রাজি হন। পরে হারুনুর রশিদের ভগ্নিপতি আল আমিন তার পরিবারসহ ওই বাসায় ওঠেন। তারপর ওই মাদ্রাসাটি আওয়ামী আমল থেকেই আলামিন পরিচালনা করে আসছিল। আমগুলোকে তো এমন ব্যবহার ভালোভাবে করছে, আমরাই তো ধরতে পারিনি। আপনি কিভাবে ধরবেন? আমরা ভিতরে এসে বসতাম, আমগো খাওয়া খাদ্য দিত, আপ্যায়ন করতো, অনেক কিছু করতো, আমরাই তো বুঝতে পারিনি। এত ভালো দেখাইছে, হাত মোজা পা মোজা, কোনো পুরুষের মুখ দেখে নাই। তারপরে এই জায়গায় স্থানীয় ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়েছে। এটা একটা দেখাই যাচ্ছে মুসল্লি, আমরা এরকম হুজুর কিংবা ভালো মানুষ ছদ্মবেশা ইজা রয়েছে। ওনাদের কি ক্ষতি হয়েছে? ওনাদের তো কোনো ক্ষতি দেখি না, কারণ ওনারা তো ৫ জন ছিল, ৫ জনই চলে গেছে। ১০,০০০ টাকাতে তারপরে মানে ১,০০০ টাকার কত কাইন্দা কাইটা করতো এতিম পড়াই আমি এতিম সাহেব এতিম গো আপনি ১,০০০ টাকার এনতে সাহায্য করবেন। তারপর এটা আপনার বাড়িঘর নতুন করছেন, একটুই করছেন, আপনি মনে করলেন যে ১,০০০ টাকার এতিমের লেগা এটা সাহায্য করলেন। ২৭ তারিখের সংবাদে প্রথম আলো লিখেছে, নাম প্রকাশে অনিচ্ছুক কেউ একজন তাদেরকে জানিয়েছে বিস্ফোরণের ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে মাদ্রাসার চারিদিকে সবগুলো দেয়াল উড়ে গিয়েছে। এছাড়া ছাদ এমনকি পিলারেও নাকি ফাটল ধরেছে বোমা বিস্ফোরণে। প্রথম বিস্ফোরণে কি হয়েছে সেটা নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির বরাত দিয়ে লিখতে হবে কেন? মাদ্রাসার ক্ষতিগ্রস্ত ঘরের দেয়াল যে কেউ দেখতে গেলেই দেখা সম্ভব। প্রথম আলোর সাংবাদিকের পক্ষেও সরেজমিন প্রদর্শন সম্ভব এবং তারা সেটা করেছেও। প্রথম আলোর প্রকাশিত ছবিতেই দেখা যাচ্ছে ঘরের একদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে, ছাদ কিংবা পিলারে কোনো ফাটল নেই, যে কারণে প্রথম আলো নাম প্রকাশে অনিচ্ছুক একজনের কথা বলে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। আশেপাশের প্রতিবেশীদের কেউ নাম প্রকাশ না করার শর্তে যে কিছু বলেনি সেটা প্রমাণ করতে বাংলা এডিশন ঘটনাস্থলে গিয়েছিল। সেখানে গিয়ে প্রথম আলোর বর্ণিত বিশাল বিস্ফোরণের কোনো আলামতই পাওয়া যায়নি। প্রথম আলো উম্মুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক যে আলামিনকে বিশাল বড় আলেম হিসেবে দেখানোর চেষ্টা করেছে, সেই আলামিন আসলে কোনো আলেমই নয়, বরং আলামিন একজন আওয়ামী লীগ কর্মী।
তাকে দিয়ে এর আগেও মাদ্রাসা খুলে জঙ্গি নাটক সাজাতো, যে কারণে তার নামে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। একাধিক মামলা থাকলেও আওয়ামী লীগের সময় তাকে খুব বেশি দিন জেলে থাকতে হয়নি, কারণ আলামিন ছিল জঙ্গি নাটকের একজন অভিনেতা মাত্র। প্রথম আলোর সংবাদেই বলা হয়েছে, আলামিন 2017 থেকে 2022 সাল পর্যন্ত কয়েক দফা সন্ত্রাস বিরোধী মামলায় জেলে গিয়েছে এবং 2023 সালে তিনি সর্বশেষ ছাড়া পান, অর্থাৎ আওয়ামী লীগ আমলেই আলামিনকে ছাড়া হয়েছে। কিন্তু প্রথম আলোর সংবাদে আলামিন সম্পর্কে এমনভাবে বলা হয়েছে যেন আলামিনকে বর্তমান সরকার নাশকতার সুযোগ করে দিয়েছে। প্রথম আলো ঘটনার পর তাদের প্রথম সংবাদের শিরোনাম এমনভাবে করা হয়েছে যেন মাদ্রাসায় বোমা বিস্ফোরণের বিষয়টি আলোচনায় আসে এবং সেই নাটকে আবারও এদেশের আলেমদেরকে জেলে পাঠানো যায় এবং পৃথিবীর কাছে আওয়ামী লীগবিহীন বাংলাদেশকে আবারও জঙ্গি রাষ্ট্র হিসেবে গড়ে তোলা যায়। কেরানীগঞ্জের হাসনাবাদের স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, আওয়ামী লীগের শোকের মাস আগস্টে কালো পোশাক পরে রহস্যজনক চলাফেরা করতেন আলামিন। আওয়ামী লীগের পলাতক মন্ত্রী নসরুল হামিদ বিপু, মাহমুদুল আলম হানিফ, ফজলে নূর তাপস সহ কয়েকজন নেতার সাথেও এখনও যোগাযোগ আছে আলামিনের। তাদের কথা মতোই নানা সময়ে নাশকতা করেন তিনি। আগস্ট মাসে দেখতাম খুব কালো পাঞ্জাবি, কালো শার্ট, কালো প্যান্ট, এরকম টাইপের থাকতো আর কি। মতাদর্শ ওরকম ভাবে চলাফেরা করতো। বিগত দিনে আমরা দেখছি যে আলামিন নামে যে ব্যক্তি, তিনি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, ফ্যাসিবাদের দোসরদের সাথে তার ওঠা বসা ছিল। কেরানীগঞ্জ আরও বড় বড় আওয়ামী লীগের ছিল, যেমন বিপু সাহেব, তাদের ছত্রছায়ায় সে এই কেরানীগঞ্জে অবস্থান করছে। উনি ইসলামের ট্যাগ লাগে, আসলে উনি আওয়ামী লীগের একটা রাজনীতি করতো, মেয়র তাপস হানিফের রাজনীতি করতো। উনি বাড়িতে বোম বানানোর জন্য নানান উপকরণ সাজিয়ে রাখতো। এখন সে ইসলাম দাবি করতেছে, আসলে সে ইসলামিক লোক ছিল না বা ইসলাম প্রিয় ছিল না। সে আওয়ামী লীগের কিছু সান্ডমণ্ডর সাথে জড়িত ছিল, ওরা এমপি মন্ত্রীর সাথে জড়িত, তারা অকর্ম চালাইতেছে। এই বিষয়টা নিয়ে মিডিয়া অনেক সময় অনেক প্রচারিত হয়েছে এবং আলামিন ছেলেটাকে নিয়ে এবং এই জঙ্গিবাদ সৃষ্টি করার জন্য মিডিয়া এই করার জন্য একটা পায়তারা চলতেছে। প্রথম আলোর সংবাদে আলামিনকে আলেম হিসেবে দেখানোর চেষ্টা করা হলেও আলামিন নিজে নামাজ পর্যন্ত পড়েন না, এমনকি একটা সময়ে মুখে কোনো দাড়িও ছিল না তার। ওই মাদ্রাসায় শিক্ষকের তালিকাতেও তার নাম নেই, তিনি শুধু মাদ্রাসা পরিচালনা করতেন। ম্যাডামরা পড়ে তো এখনো ম্যাডামরাই পড়ে, স্যারের নাম জানি না, স্যারও ভালো না তো, কারণ হলো তারা বম বেচে। আমরা দেখতাম মাঝে মধ্যে, আমাদের এখানে আসতো, আবার আমাদের দোকান ছিল তো দোকানে যাইতো মাঝে মধ্যে। দাঁড়িয়েটাই না একবারে, মানে সেগুলার টাইপের আর কি, মানে একটু নামাজ কালাম আমি পড়তে ওরকম দেখিনি, কিন্তু দাড়ি এক সময় ছিল না, ছিল আবার রাখছে, কিছুদিন হয়ে দাড়ি রাখছে, এই 1-1.5 বছর ধরে। আওয়ামী লীগ পতন হওয়ার পরে দাড়ি রাখছে, এর আগে দাড়ি ছোটো ছোটো ছিল, কোটা কোটা দাড়ি। ও ভালো লোক ছিল না, ও মুখোশধারী শয়তান। ও মাদ্রাসা চালায় না, মাদ্রাসার নামে সন্ত্রাসী কার্যকলাপ করছে, এটা প্রশাসন বাইর করা উচিত। কারা গডফাদার এদের? এত জামিনে বাইরেছে, জামিনে বাইরে হলো কীভাবে? এই দেশে বিচার নাই। আলেম ওলামা তো ছিলই না, শুধু খালি একটা নাম মাত্র, খালি একটা মাদ্রাসা, মানে ছোট ছোট যে বাচ্চাগুলো আই না, মানে এরা এলাকার মানুষের এক জাতের মানে জিম্মি করা আর কি। তাই আলামিন যে ছেলেটা, এই ছেলেটার আমরা কোনো সময় নামাজ পড়তে দেখিনি। আমরা জানি যে মাদ্রাসা বারো নিয়ে হারা চলতেছে, যে সাধারণ মানুষের মতন এখানে যে এত গাবলা বেড়াতে চলতেছে তা আমরা বুঝতে পারি নাই। মাদ্রাসা যে কিন হয় তা আমরা যাই না, আগে পরে বলে মোবাইলে চার্জার টিপ দেয়, যেন আরো 2বার ধরা খাইছে হয় মোবাইলে টিপতে দেখি। কেরানীগঞ্জের ঘটনায় 4 জন আহত হওয়া সহ সব তথ্য মিথ্যা, তবে একটি তথ্য সঠিক, তা হলো এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আসলেই কেরানীগঞ্জের মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রথম আলো, অ্যান্টি টেরোরিজম এবং সিটিটিসি পুলিশের একটি অংশ, সেই সাথে আলামিনকে কাজে লাগিয়ে সুপরিকল্পিতভাবে ঘটনাটি ঘটানো হয়েছে এবং সামনে এরকম ঘটনা আরও ঘটাবে এই চক্র।
প্রথম আলো গঙের এই জঙ্গি খেলার পরিকল্পনা যে অনেক সুদূর প্রসারী তা ২৯ তারিখে পত্রিকাটির সম্পাদকীয় দেখলেই বোঝা যাবে। উগ্রপন্থীদের নজরদারিতে রাখতে হবে শিরোনামে লেখা প্রথম আলোর সম্পাদকীয়তে কেরানীগঞ্জের ঘটনাকে এমন এক ভয়াবহ নাশকতা হিসেবে তুলে ধরা হয়েছে যেন বাংলাদেশের মানুষ এক জঙ্গি আতঙ্কে দিনাতিপাত করছে। প্রথম আলো লিখেছে, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্যে জানা যায় বিস্ফোরণের তীব্রতা এতটা বেশি ছিল যে ভবনটির ইট উড়ে গিয়ে ২০০ ফুট দূরের আরেকটি ভবনে আঘাত করে, যা একেবারে ডাহা মিথ্যা কথা। ভবনটি এমন এক ঘিঞ্জি জায়গায় অবস্থিত যেখান থেকে ২০০-৩০০ ফিট দূরে ইট উড়ে যাবার মতো কোনো ফাঁকা জায়গাই নেই। প্রথম আলোর দাবি, ঘটনাস্থল থেকে ৪০০ লিটারের মতো বিভিন্ন ধরনের রাসায়নিক পাওয়া গেছে, যার মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইডের মতো বিপজ্জনক রাসায়নিকও রয়েছে। এত বিপুল পরিমাণ রাসায়নিক দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। প্রথম প্রশ্ন হলো, ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষার আগেই প্রথম আলো জানল কিভাবে যে মাদ্রাসায় পাওয়া তরল পদার্থগুলো কোনটা কোন রাসায়নিক, কিংবা আদৌ কোনো রাসায়নিক কিনা? দ্বিতীয়ত, হাইড্রোজেন পারঅক্সাইড মূলত দৈনন্দিন কাজে ব্যবহৃত একটি রাসায়নিক যৌগ। উচ্চ ঘনত্বের দ্রবণে হাইড্রোজেন পারঅক্সাইড বিপজ্জনক হলেও কেরানীগঞ্জের মাদ্রাসায় পাওয়া হাইড্রোজেন পারঅক্সাইড তরল রাসায়নিক রূপে পাওয়া গিয়েছে, যা একেবারেই ঝুঁকিপূর্ণ নয়, বরং এই ধরনের রাসায়নিক মূলত জীবাণুনাশক ও অ্যান্টিসেপটিক হিসেবে চিকিৎসার কাজে ব্যবহৃত হয়। মানুষের ঘরবাড়ি, টয়লেট, মুখের দুর্গন্ধ এবং দাঁত পরিষ্কার সহ কৃষিকাজে সবজি, ফলমূল জীবাণুমুক্ত করার কাজে ব্যবহৃত হয় হাইড্রোজেন পারঅক্সাইড। তাছাড়া রকেটের জ্বালানি হিসেবেও হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহৃত হয় এবং সহজেই বাজারে পাওয়া যায়। অথচ প্রথম আলো জেনে বুঝেই এই রাসায়নিকটিকে ব্যাপক বিপজ্জনক এক রাসায়নিক হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছে। কেরানীগঞ্জের ঘটনাকে ভয়াবহ হিসেবে দেখানোর মূল উদ্দেশ্যটা কি, সেটাও তাদের সম্পাদকীয়তে প্রমাণ রয়েছে। প্রথম আলো লিখেছে, ২৪-এর ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের আগে পরে বিভিন্ন কারাগার থেকে যে আসামি ও কয়েদি পালিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও উগ্রপন্থীরাও ছিলেন। তাদের অনেককেই আবার গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ভঙ্গুর আইন শৃঙ্খলা ব্যবস্থার সুযোগে অনেকে জামিনেও বের হয়ে আসেন। তাদের কারো কারো বিরুদ্ধে মব সহিংসতা উস্কে দেবার মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ারও অভিযোগ রয়েছে। অর্থাৎ কোনো ধরনের তদন্ত রিপোর্ট ছাড়াই প্রথম আলো কেরানীগঞ্জের ঘটনার জন্য প্রথম আলো কথিত সেই উগ্রপন্থী অর্থাৎ আলেমদের ওপরে দোষ চাপিয়ে গিয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার সহ বিদেশি কিছু দূতাবাসের অপতৎপরতায় ইতিমধ্যে আলেমদের অনেকেই জামিন আটকে আছে। তার উপর নতুন জঙ্গি নাটকে এদেশের আলেম সমাজের ওপর নতুন করে চাপ সৃষ্টি করবে পশ্চিমা দূতাবাসগুলো। প্রথম আলো ইদানিং তাদের খোলস বদলে নিজেদেরকে বিএনপি বান্ধব বানানোর চেষ্টা করলেও কেরানীগঞ্জের ঘটনা বিএনপির জন্য কতটা ভয়ঙ্কর অশনি সংকেত সেটা হয়তো বিএনপির নীতি নির্ধারকেরা অনুমান করতে পারেনি। কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনাটি এমন একটি সময় ঘটেছে যার একদিন আগে তারেক রহমান দেশে ফিরেছেন। বাংলাদেশের ভেতরে ওই ঘটনা ততটা আলোচনায় না আসলেও প্রথম আলো, ডেইলি স্টারের খবর বিদেশি দূতাবাসগুলোর নথি বন্দী হয়েছে। তারেক রহমান দেশে ফিরতেই আবারও শুরু হয়েছে জঙ্গিদের উৎপাত। পরিস্থিতির কারণে প্রথম আলোর সংবাদে সেভাবে লেখা না হলেও আগে সরাসরি খালেদা জিয়া এবং তারেক রহমানকে জঙ্গি বানাতে প্রথম আলো, ডেইলি স্টারের অপসাংবাদিকতার প্রমাণ এখনও আমাদের হাতে আছে। প্রথম আলোর সাজানো জজ মিয়া নাটকেই তছনছ হয়ে গিয়েছে অনেক নিরীহ মানুষের জীবন। মুফতি হান্নানের মতো একজন সহজ সরল আলেমকে প্রথম আলোর সংবাদের উপর ভিত্তি করে জঙ্গি সাজিয়ে ফাঁসি দেয়া হয়েছে।
প্রথম আলো যখন যেই সংবাদ করত সেই সংবাদের প্রেক্ষিতেই ব্যবস্থা নিয়েছে ভারত নিয়ন্ত্রিত আওয়ামী লীগ সরকার। জজ মিয়ার মিথ্যা বক্তব্য নিয়ে প্রথম আলো সংবাদ প্রকাশের পর তদন্তে নতুন আসামিদের যুক্ত করা হয়। সেখানেও প্রথম আলোর পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। 2010 সালের 21শে আগস্ট প্রথমে তারেক রহমানকে গ্রেনেড হামলা মামলার আসামি করার উস্কানি দেয় প্রথম আলো। কোনো রকম তথ্য প্রমাণ ছাড়াই প্রথম আলো সংবাদ করে বাবুর আসামি হচ্ছেন সন্দেহে তারেক। প্রথম আলোর সেই সংবাদের পরপরই তারেক বাবর সহ নতুন 30 আসামিকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্তর্ভুক্ত করা হয়। সেই খবর ও প্রথম আলো এই সবার আগে প্রকাশ করে। 2011 সালের 4 জুলাই প্রথম আলোর শিরোনাম ছিল বাবর তারেক সহ 30 নতুন আসামি। এখানেই থেমে থাকেনি প্রথম আলো। খালেদা জিয়াকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি হিসেবে প্রমাণ করতেই উঠে পড়ে লাগে পত্রিকাটি। 2011 সালের 21শে আগস্ট প্রথম আলো পত্রিকার শিরোনাম ছিল তাজউদ্দিনকে পাকিস্তানে পাঠায় ডিজিএফআই। খালেদা জানতেন তারেক রহমানের পর খালেদা জিয়াকে গ্রেনেড হামলা মামলার আসামি করতেই প্রথম আলোর এই চক্রান্ত। জঙ্গি কার্যক্রম পরিচালনা করার আজগুবি প্রকল্প নাকি সৌদি, কুয়েত এবং পাকিস্তান খালেদা জিয়াকে 300 কোটি টাকার ফান্ড দিয়েছিল। এসব প্রোপাগান্ডা চালিয়ে তারেক রহমান সহ বিএনপি নেতাদের বিরুদ্ধে রায় দিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে পত্রিকাটি। প্রথম আলোর শীর্ষ সম্পাদক মতিউর রহমান, মিজানুর রহমান খান, সোহরাব হাসানদের বিএনপিকে জঙ্গি নাটক বানানোর প্রাণান্তকর প্রচেষ্টার প্রমাণ তাদের ওই সময়ের মন্তব্য প্রতিবেদনে রয়েছে। খালেদা জিয়াকে গ্রেফতারের পর জেলে পাঠানোর পরেও খালেদা জিয়ার প্রথম আলোর ক্ষোভ কমেনি। 2 বছর জেলে বন্দি থাকার পর আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে জেল থেকে ছাড়ার পর এই প্রথম আলোর সোহরাব হাসান লিখেছিলেন, খালেদা জিয়ার জন্য আওয়ামী লীগের কেন এত দরদ? এভাবেই খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপিকে পশ্চিমা দেশগুলোর কাছে সন্ত্রাসী সংগঠন হিসেবে উপস্থাপন করা হয়েছে। এমনকি এসব রিপোর্টের ভিত্তিতে তারেক রহমানকে যুক্তরাষ্ট্র কালো তালিকাভুক্ত করে ভিসা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এছাড়া দল হিসেবে যুক্তরাষ্ট্র এবং কানাডাতে বিএনপি এখনও সন্ত্রাসী দল হিসেবে বিবেচিত। সেই ধারাবাহিকতায় প্রথম আলো ডেইলি স্টারের স্বল্প পরিসরে জঙ্গি নাটকের ট্রায়াল শুরু করেছে। বিষয়টিকে বিএনপি এবং বর্তমান দুর্নীতিবাজ ইউনূস সরকার উপভোগ করলেও বাস্তবতা টের পেতে খুব বেশি দিন সময় লাগবে না। সেই প্রথম আলোকে বাঁচাতে বিএনপি আজ উদারতা দেখাচ্ছে। সেই বিএনপির সময় আজীবন এরকম থাকবে না। ক্ষমতার পালাবদলের খেলায় সেদিন আবারও প্রথম আলো স্বরূপে ফিরে আসবে, এটা সুনিশ্চিত। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।